Good morning to all of you. This is Advocate Ritika Dattu, and I welcome you all to Indian Legal Studies Facebook page and Indian Legal Studies YouTube channel as well. So, today in this live session, I will be discussing the last minute questions on Indian Contract-1 for the first semester students. So, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে লাইভে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, বিকজ দের ইজ নাথিং শোয়িং অন মাই স্ক্রিন। তো যদি কেউ লাইভ জয়েন করেছো, একটু প্লিজ কমেন্টে লিখে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্টে লিখে জানাও আমাকে শোনা যাচ্ছে কিনা, বিকজ আই ডোন্ট নো হোয়াট ইজ রং, বাট I'm not able to see anything. Just give me 1 minute, let me check it. যে আমাকে শোনা যাচ্ছে কিনা। Screen is absolutely blank. Okay, so should I start? Yes, I am audible. Okay, so let's start with the session. First 2-2.5 মিনিট আমার এটা বুঝতে কেটে গেল যে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আমি আসলেই লাইভে আছে কিনা, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কাউকে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে। তো যদি কেউ আমাকে দেখতে পাচ্ছ, একটু কমেন্টে প্লিজ লিখে জানাবে যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না পাচ্ছ। ওকে, তো বাকি আমি শুরু করি। ফাইন, ইয়েস ম্যাম, এতক্ষণে আমি কাউকে দেখতে পেলাম। ফাইন, তার মানে এখন আমাকে শোনা যাচ্ছে। তো অনেকটা সময় চলে গেল এটাই বুঝতে যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এবার আমি স্টার্ট করি, তোমরা যখন শুনতেই পাচ্ছ আমাকে। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যখন আমরা পড়ব, আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কিন্তু সোশ্যাল সায়েন্সের মতো নয়। মানে আমাদের যে নন ল পেপার্স আমরা পড়ছি, দ্যাট ইজ ইংলিশ অর সোশিওলজি অর পলিটিক্যাল সায়েন্স, এগুলোর মতো নয় যে কিছু টাইপ অফ কোয়েশ্চেন যেভাবে পড়ে যাচ্ছি সেভাবে চলে আসবে। তো প্রথম জিনিস, উই নিড টু ওয়ার্ক অন আওয়ার কনসেপ্ট। আমি যখন তোমাদের সেমিস্টার শুরু হয়েছিল এই ব্যাপারটাতে অ্যাওয়্যার করেছিলাম। এবার বিষয়টা হচ্ছে পরীক্ষার আগে আমি ম্যাম কোন জায়গাগুলো পড়বো অ্যান্ড কোন জায়গাগুলো পড়বো না, দ্যাট ইজ ইউর প্রাইমারি কনসার্ন। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে এই লাইফটার একদম শেষ পর্যন্ত থাকো, বিকজ উই উইল ডিসকাস আ লট অফ থিং অন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, কীভাবে কোয়েশ্চেন আসলে কীভাবে আনসার করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আজকে সারা দিন থেকে কালকে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা রিভাইজ করে যাবে। তো আমি যে কজন লাইভে আছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব দুটো জিনিস, একটু প্লিজ কমেন্টে জানাও তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি যদি আমি এটাই বুঝতে না পারি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আর একটু ভিডিওটা শেয়ার করো, লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড তার সাথে যে কজন জয়েন করেছো একটু ডাবল ট্যাপ করে স্ক্রিনে লাইক করে দাও, অ্যান্ড প্লিজ কমেন্টে লেখো শুনতে পাচ্ছ কিনা। কন্টিনিউয়াসলি কমেন্টে লিখতে থাকো সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে, আই এম দেয়ার, ইউ অল আর অ্যাভেলেবল। দ্যাট কমিউনিকেশনটা খুব দরকার। ফাইন, তো চলো স্টার্ট করা যাক। এবার দেখো তোমাদের কন্ট্রাক্টের যে সিলেবাসটা রয়েছে সেখানে ফার্স্ট চ্যাপ্টারটা যেটাখানে বলা হয়েছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল অফ কন্ট্রাক্ট ইন ইন্ডিয়া। তো আমি সবাইকে বলবো ডোন্ট প্রিপেয়ার দিস ফর ইয়োর এক্সাম। ওয়াই? বিকজ এই পার্ট থেকে তোমরা কোনো আনসার যদি লেখো এটা কোনোভাবেই তুমি এক্সামিনারকে স্যাটিসফাই করতে পারবে না। তাই যদি এখান থেকে আসেও পড়ে ফেলেছো খুব ভালো কথা, আমি বলবো যে তোমার কাছে অন্য অপশান থাকলে যদি অরিজিন বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন থাকে ইউ শুড নট অ্যাটেন্ড দিস। ওকে, তো এরপর তোমরা যেটা পড়বে কোয়েশ্চেনগুলো লিখে নাও। ফার্স্ট আমি তোমাদেরকে বলে দেবো তোমরা
স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে কি কি পড়বে। তো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে তোমরা শুধুমাত্র পড়বে, লেখো হোয়াট ইজ ইনজাংশন, হোয়াট ইজ ইনজাংশন। ইয়েস ম্যাম, ইটস আ জোক। কি জোক অন্তরা? হোয়াট ইজ ইনজাংশন? Define types, define injunction, types of injunction, and when court may invoke injunction, when court may invoke injunction. Definition of specific performance of contract, definition of specific performance of contract. তাহলে স্পেসিফিক রিলিফ থেকে তোমরা ইনজাংশনের ডেফিনেশন, টাইপস, অ্যান্ড ওয়েন কোর্ট মে ইনভোক ইনজাংশন অর ওয়েন কোর্ট মে রিফিউজ টু গ্র্যান্ট ইনজাংশন বা ওয়েন কোর্ট ক্যান রিভোক ইনজাংশন, এগুলো অলমোস্ট একই আনসার। ইনজাংশনে যে সেকশনে তোমরা দেখছো যে এখানে লেখা আছে যে এই গ্রাউন্ডে ইনজাংশন কোর্ট গ্র্যান্ট করে না, তো সেই গ্রাউন্ডগুলো ছাড়া যদি কোনো রিজনেবল গ্রাউন্ড থাকে, অন দোজ গ্রাউন্ডস ইফ দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড দ্যাট ইয়েস আই শুড গ্র্যান্ট ইনজাংশন, দেন কোর্ট উইল গ্র্যান্ট ইউ ইনজাংশন। ঠিক আছে, তাহলে রিভোকেশন অফ ইনজাংশন, ওয়েন কোর্ট ক্যান গ্র্যান্ট ইনজাংশন, ওয়েন ক্যান কোর্ট রিফিউজ ইনজাংশন, এই তিনটের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন ইনজাংশন থেকে দিতে পারে। আর তার সাথে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের ডেফিনেশনটা পড়ে যাও, আর কিচ্ছু স্পেসিফিক রিলিফ থেকে আজকে পরীক্ষার আগের দিন পড়ার দরকার নেই। এবার আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে চলে আসবো। আমি বারবার বলছি, একদম যে কথাগুলো বলবো লাইভে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে ফার্স্ট কোশ্চেন লেখো যে হোয়াট ইজ কন্ট্রাক্ট, মানে ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, ডেফিনেশন অফ অফার, টাইপস অফ অফার, essential elements of offer, definition of offer, types of offer, essential elements of offer. ওকে, তো এবার দেখো তুমি যখন এসেনশিয়াল এলিমেন্টস অফ অফার পড়ছো, যতগুলো এসেনশিয়াল এলিমেন্টস আছে অফারের, সেই প্রত্যেকটা এসেনশিয়াল এলিমেন্টসের ডেফিনেশন ইনক্লুডিং দ্য কেস লস অর ইলাস্ট্রেশন। যদি কেস লস এখনো পর্যন্ত পড়োনি, দরকার নেই, ইলাস্ট্রেশন ডেফিনেশন ভালো করে টাইপস অফ অফারে পড়ে যাও। তো ডেফিনেশন অফ অফার, টাইপস অফ অফার, এসেনশিয়ালস অফ ভ্যালিড অফার অ্যান্ড টাইপস অফ অফারে এক্সপ্লেনেশন অ্যালং উইথ ইলাস্ট্রেশনস ভালো করে পড়ে যাও। নেক্সট লেখো হোয়াট ইজ কনসিডারেশন, টাইপস অফ কনসিডারেশন, হোয়াট ইজ কনসিডারেশন, টাইপস অফ কনসিডারেশন। এবার আমি কনসিডারেশন থেকে যত রকম প্রবাবল কোয়েশ্চেন্স হয় সেগুলো আমি সব বলে দিচ্ছি। ওকে, হোয়াট ইজ কনসিডারেশন, টাইপস অফ কনসিডারেশন। নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, no consideration no contract. এবার দেখো এই যে কোয়েশ্চেনটা বললাম না, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এই কোয়েশ্চেনটা যে এই হেডিং দিয়ে আসবে এরকমটা কিন্তু নয়। সেকশন 25 আনসার এটার। এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, উইদাউট কনসিডারেশন কন্ট্রাক্ট ইজ নট ভ্যালিড, এক্সপ্লেন। উইদাউট কনসিডারেশন কন্ট্রাক্ট ইজ ভয়েড, এক্সপ্লেন, এভাবে আসতে পারে। অথবা নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এক্সপ্লেন, এভাবেও আসতে পারে। যাই আসুক না কেন আনসার 25-এর রেসপেক্টে যেগুলো করেছো, কি 25 বলা আছে যে জেনারেল রুল ইজ দ্যাট উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট ইজ ভয়েড, ফাইন। এরপরে দের আর সাম এক্সেপশনস, under those circumstances or exceptional condition if someone makes any contract without consideration then the contract can become void. Please give me the answer, the pattern is very helpful. কিসের আনসার চাইছো, কি প্যাটার্ন হেল্পফুল, একটু ক্লিয়ারলি লেখো আনসারই। ওকে, নেক্সট কোশ্চেন লেখো essential elements of contract, essential elements of contract, essential elements কোথায় আসে, সেকশন 10-এ। সেকশন 10-এ এই কোশ্চেনটা ইদার তোমাকে ডিরেক্ট essential elements এইভাবে জিজ্ঞেস করতে পারে, অর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে every contract is agreement but all contract is agreement but all agreements are not contract, explain. So you have to write your answer
with the help of section 10. অলওয়েজ রিমেম্বার কেস ল মনে থাকুক না থাকুক তোমাদের কিন্তু ইলাস্ট্রেশন করতেই হবে। তবে আমি একটা কথা বলবো, সিলেবাসে যেহেতু উইথ রেফারেন্স টু কেস লস লেখা রয়েছে, তাই সবার একটা জিনিস করা উচিত, কিছু কমন কেস ল রয়েছে। Okay, answer. I will be discussing. Let me discuss the questions first. While discussing the questions, I will be discuss the pattern of answer. Okay. তো কিছু কোয়েশ্চেন্স কিছু কমন কেস লস রয়েছে। ফর এক্সাম্পল ব্যালফোর ভার্সেস ব্যালফোর, কার্বনিক স্মোক বলের যে কেস, কার্লেল ভার্সেস কার্বনিক স্মোক বলের যে কেসটা, এরকম কিছু কেস লস রয়েছে যেগুলো লালমান শুক্লার কেস, যেগুলো খুব কমন, খুব ফেমাস কেস ল। অ্যাটলিস্ট সেই 5-10টা কেস পড়ে যাও, এতে করে অ্যাটলিস্ট তোমার পুরো কোয়েশ্চেন পেপারে কিছু কেসেস তুমি পাবে। দ্যাট উইল বি হেল্পফুল, কারণ তুমি পুরো আনসারটাই একদম কোনো কেস ছাড়া লিখছো, এটা দেখতে খারাপ লাগে। তাই 2-3টে অ্যাটলিস্ট কমন কেস লস যেটা সব অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, সেগুলো অ্যাটলিস্ট পড়ে যাও। আচ্ছা, তাহলে আমরা কি কোয়েশ্চেন লাস্ট ডিসকাস করলাম? নো কনসিডারেশন, নো কন্ট্রা। কনসিডারেশন থেকে এই টাইপগুলোই তোমাকে কোয়েশ্চেন্স প্রিপেয়ার করতে হচ্ছে। এবার তোমাকে কি কোয়েশ্চেন পড়তে হবে লেখো। এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট তো তোমাদের বলে দিয়েছি। এবার লেখো রিভোকেশন অফ প্রপোজাল। রিভোকেশন অফ প্রপোজাল। নেক্সট কোয়েশ্চেন লেখো। রিভোকেশন অফ প্রপোজালের পর নেক্সট কোয়েশ্চেন লেখো। আমি ফেসবুকে কোথা থেকে লাইভ এসছি আই ডোন্ট নো, পেজ থেকে আর প্রোফাইল থেকে, এই নিতে আগে লাইভটা শেষ করে নি। তো রিভোকেশন অফ প্রপোজাল এর পরের যে কোয়েশ্চেনটা লেখো, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, তোমাকে যখন পরীক্ষায় জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, তো ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট বা হু আর ক্যাপাবল টু এন্টার ইন টু কন্ট্রাক্ট, এই প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাকে সেকশন 11 সেকশন 12 লিখতে হবে। অ্যান্ড এখানে তোমাকে কি কি মেনশন করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি। এই ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট তুমি যখন আনসার লিখছো, তো সেখানে তোমাকে অবভিয়াসলি মাইনরিটি, ইনস্যানিটি মানে লুনেটিক্সের কথা লিখতে হবে। তার সাথে কেউ যখন ড্রাঙ্কেন থাকছে মানে ইনটক্সিকেটেড, তার প্রভিশন লিখতে হবে। এলিয়েন, এনিমি, ফরেন সোভরেন অ্যান্ড ইনসলভেন্ট যদি কেউ হয়ে যায়, কেউ যদি কনভিক্টেড হয়, তাহলে তারা কি করবে, এই প্রত্যেকটা জিনিস তোমাকে ক্যাপাসিটি টু কন্ট্রাক্টের মধ্যে লিখতে হবে। ওকে, এবার দেখো এই যে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট পড়ছো, এখানে তুমি মাইনারের প্রভিশন খুব ডিটেলে পড়ছো অ্যান্ড তার সাথে মহির বেবির কেসও পড়ছো। এবার এই মাইনারের থেকেও কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন আসতে পারে। কিরকম ভাবে জিজ্ঞেস করতে পারে কোয়েশ্চেনটা? কন্ট্রাক্ট উইথ মাইনার ভয়েড অ্যাব ইনিশিও, অর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ মাইনার ইন কন্ট্রাক্ট, এক্সপ্লেন। তো সেখানে মাইনারের সাথে কন্ট্রাক্ট ভয়েড অ্যাব ইনিশিও প্লাস এফেক্ট অফ কন্ট্রাক্ট উইথ মাইনার, একজন মাইনারের সাথে যদি আমরা কন্ট্রাক্ট করি তাহলে তার এফেক্ট কি কি হয়, এই পুরোটাই তোমাকে পজিশন অফ মাইনার ইন কন্ট্রাক্ট এই আনসার লেখার সময় এক্সপ্লেন করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসো। নেক্সট কোয়েশ্চেনে তোমরা লেখো হোয়াট ইজ ফ্রি কনসেন্ট। এবার দেখো সেকশন 13 থেকে স্টার্ট করে সেকশন 19A, এখানে আমরা কি পড়ছি? কনসেন্টের ডেফিনেশন, ফ্রি কনসেন্টের ডেফিনেশন। কনসেন্ট ফ্রি হয়েছে কি করে বুঝবো? ক্যান ইউ টেল মি ইন দ্য কমেন্ট প্লিজ হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে দ্য কনসেন্ট ইজ ফ্রি? প্লিজ লেখো কমেন্টে, দেখি দু একজন, যে যে জানো তারাই লেখো। How you can understand the consent is free? In very short, as if these are absent, we can consider the consent is free. Just write this. তোমরা লিখতে থাকো, ততক্ষণ আমি একটু ডিসকাসও করতে থাকি। তো দেখো এই সেকশন 13 থেকে শুরু করে সেকশন 19 এই প্রভিশনটা ডেফিনেশন অফ কনসেন্ট, ডেফিনেশন অফ ফ্রি কনসেন্ট এবং ফ্রি কনসেন্টের যে এলিমেন্টসগুলো, এই প্রত্যেকটা এলিমেন্ট যেটা সেকশন 14 লেখা আছে, প্রত্যেকটা এলিমেন্টস, ফর এক্সাম্পল কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন,
এই প্রত্যেকটা এলিমেন্ট তোমরা, ইফ দ্য কনসেন্ট ইজ নট কজ বাই কোয়ারশন, আন্ডার ইনফ্লুয়েন্স, ফ্রড, ইয়েস, ভেরি গুড। তো এই প্রত্যেকটা এলিমেন্ট তোমরা ফর শর্ট নোটস পড়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে, ধরো যেরকম একবার জিজ্ঞেস করেছিল আন্ডার ইনফ্লুয়েন্স 16 মার্কসে। কন্ট্রাক্ট এমন একটা সাবজেক্ট ম্যাটার যার কিছু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন থাকে। আন্ডার ইনফ্লুয়েন্স 16 মার্কসে লেখা যাবে না এমনটা নয়, but it is very difficult and really difficult for a student of first semester to write undue influence for 16 marks, কারণ এর philosophical interpretation, বিভিন্ন কোর্টের কেস লয়ের ইন্টারপ্রিটেশন, থিওরিক্যাল ইন্টারপ্রিটেশন, সেগুলো লিখে আমাকে 16 মার্কসের আনসার নামাতে হবে। তাই যদি দেখো কনসিডারেশন, সরি, আন্ডার ইনফ্লুয়েন্স, ফ্রড, মিস্টেক, মিসরিপ্রেজেন্ট থেকে 16 মার্কসের কোশ্চেন আসছে, তুমি ওটা না লিখলেও অন্য কিছু আনসার করলে 5টা কোশ্চেন হয়ে যাবে। ইউ শুড অ্যাভয়েড দ্যাট। ওকে, তো আমি বোঝাতে পেরেছি। তাহলে এখানে এলিমেন্টসগুলো, ফ্রি কনসেন্ট, কনসেন্টের ডেফিনেশন, এগুলো তোমাকে প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। এবার নেক্সট চলে আসো। এরপর যখন আমাদের ফ্রি কনসেন্ট চলে যাচ্ছে, এরপর আমাদের কি শুরু হচ্ছে, ভয়েড কন্ট্রাক্টস। তো ভয়েড কন্ট্রাক্টসের মধ্যে কি কি আসে? ভয়েড কন্ট্রাক্টসের মধ্যে আসে কন্ট্রাক্ট মেড বাই ইন রেস্ট্রেন অফ ম্যারেজ, কন্ট্রাক্ট মেড ইন রেস্ট্রেন অফ ট্রেড, কন্ট্রাক্ট যখন আমরা করছি কাউকে কোনো লিগাল অ্যাকশানে যাওয়া থেকে রেস্ট্রেন করে, or contract by mistake, এখানে mistake of fact, mistake of law in India, mistake of foreign laws, এরকম অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে। অ্যান্ড তার সাথে সেকশন 23, 24, যেখানে ইললিগালিটি অফ অবজেক্ট, মানে লফুল কনসিডারেশন, লফুল অবজেক্টের কনসেপ্টগুলো রয়েছে। দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট নোটস জিজ্ঞেস করতে পারে, আর এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে রাইট ডাউন দ্য কন্ডিশনস when the voidability of the contract may arise। তো এই টাইপ অফ কোয়েশ্চেন্সগুলো ভয়েডেবিলিটি থেকে আসতে পারে, যেখানে কন্ট্রাক্ট ভয়েড হচ্ছে ইন রেস্ট্রেন অফ ট্রেড, ইন রেস্ট্রেন অফ ম্যারেজ, ইন রেস্ট্রেন অফ লিগাল প্রসিডিংস, মিস্টেক অফ ফ্যাক্ট অফ বোথ পার্টিস, মিস্টেক অফ ল, এক্সেট্রা। অ্যান্ড তার সাথে লফুল কনসিডারেশন, লফুল অবজেক্ট। আমাকে কি শোনা যাচ্ছে? আমি জানি না আজকে ইউটিউবে কি সমস্যা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ নাকি আমি একাই বলে যাচ্ছি? একটু প্লিজ জানাও আমাকে। Am I audible? আমাকে শোনা যাচ্ছে, হ্যাঁ ওর না? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তাহলে বলো, এই যে আমি ভয়েড কন্ট্রাক্ট পর্যন্ত কি কি পড়বে, কিভাবে পড়বে, প্রত্যেকটা জিনিস মেনশন করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস অর নো? ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? কারোর কোনো কনফিউশন আছে? যদি নেই লেখো নো কনফিউশন। ওকে, তাহলে আমরা যদি এই পর্যন্ত আরেকবার রিক্যাপ করে নিই, আমাদের কি কি পড়তে হচ্ছে। ইনজাংশন থেকে কোয়েশ্চেন্স বলেছি আমি। ফার্স্ট পার্টের ডেফিনেশন অফ অফার, ডেফিনেশন অফ অ্যাকসেপ্টেন্স, ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, প্রমিস, কনসিডারেশন, এগুলো পড়ছো। তার সাথে তোমরা পড়বে যে কনসিডারেশন, নো কন্ট্রাক্টের এক্সপ্লেনেশনটা। এর সাথে তোমরা পড়ছো ওয়েন আ প্রপোজাল ক্যান বি রিভোকড। এর সাথে তোমরা পড়ছো ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। এর সাথে তোমরা পড়ছো সেকশন 10-এর অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এর সাথে তোমরা পড়ছো ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট বললাম, ফ্রি কনসেন্টের পুরো আন্ডার ইনফ্লুয়েন্স, কোয়ারশন, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, এগুলো। ভয়েড কন্ট্রাক্টসের মধ্যে মিস্টেক অফ ল, মিস্টেক অফ ফ্যাক্টে বোথ পার্টির মিস্টেক হলে কি হয়, সিঙ্গেল পার্টি মিস্টেকে থাকলে কি হয়, ইন রেস্ট্রেন অফ কন্ট্রাক্টের মধ্যে রেস্ট্রেন অফ ম্যারেজ, রেস্ট্রেন অফ ট্রেড, রেস্ট্রেন অফ লিগাল প্রসিডিংস অ্যান্ড ওয়েজারিং এগ্রিমেন্ট। এবার এখানে একটা কথা বলি, আন্ডার ইনফ্লুয়েন্স থেকে ইলাস্ট্রেশনস খুব ভালো করে পড়ে যাবে। যে কন্ট্রাক্টগুলো ভয়েড হচ্ছে সেখান থেকে ইলাস্ট্রেশনস খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখানে কিন্তু এমন ব্যাপার নেই ডিরেক্টলি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এরকমও হতে পারে ওই ইলাস্ট্রেশনে যেরকম প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল হাইপোথেটিক্যাল, যেখানে বললো নাও এক্সপ্লেন হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দিস কন্ট্রাক্ট।
তো সেই জন্য এই ভয়েড যে পর্যন্ত হচ্ছে ওয়েজারিং এগ্রিমেন্ট পর্যন্ত, এই প্রত্যেকটা জায়গাতে ইলাস্ট্রেশন, কনসেপ্ট অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্টস তোমাদেরকে পড়ে যাওয়াটা উচিত। শর্ট নোটসে আসতে পারে, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন্স আসতে পারে। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মানে যারা বুঝতে পারছো না, মানে যেরকম তোমরা হিন্দু লতে দেখেছো না, যে বললো যে a person who is aged about 17 years and a man adopted that person. So a child who is aged about 17 years, adoption of that child is valid or not? তো দিস ইজ আ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। তোমাকে এরকম কন্ট্রাক্ট থেকেও জিজ্ঞেস করতে পারে, একটা সিচুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো রাইট ডাউন দ্য কনসিকোয়েন্স অফ দ্য কন্ট্রাক্ট। তো এরকম টাইপের কোয়েশ্চেনও কিন্তু এই জায়গাগুলো থেকে দিতে পারে, ঠিক আছে। এরপর তোমরা কি পড়বে? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এরপর তোমরা পড়ো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আচ্ছা, কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা তোমরা 6 to 8 মার্কসের মতো করে প্রিপেয়ার করে যাবে। ডেফিনেশন, এসেনশিয়াল এলিমেন্টস অ্যান্ড কন্টিনজেন্ট কন্ট্রাক্টে কখন কি হয় সেই যে ক্লজগুলো লেখা রয়েছে সেগুলো পড়বে। এর সাথে কনসিডারেশনে আমি আরেকটা জিনিস ভুলে গেছি বলতে, প্রিভিটি অফ কন্ট্রাক্ট, এই পার্টটা পড়ে যাও। প্রিভিটি অফ কন্ট্রাক্ট, এই পার্টটা খুব ভালো করে পড়ে যাবে। ওকে, বেশ। প্রিভিটি অফ কন্ট্রাক্ট ইটস আ ডক্ট্রিন। এরপর তোমরা যেটা পড়বে, রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। আমি একদম লাস্ট পার্টে চলে গেছি, রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। তার সাথে পড়ো রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। এটা যদি পড়া হয়ে যায়, এবার পড়ো হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট। হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট? রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্টের পরে হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট। অন্তরা লিখেছে, ম্যাম ইফ আই অ্যাভয়েড দ্য ফ্রি কনসেন্ট টপিক ইজ দের এনি প্রবলেম? অন্তরা থাকো, আমি বলে দিচ্ছি কে কোনটা অ্যাভয়েড করতে চাও আমাকে লিখে জানাও, আমি বলে দিচ্ছি তাদেরকে কি কভার করে যাওয়া উচিত। বিকজ আমি বলে দিচ্ছি, আমি কোশ্চেন ডিসকাস করে নিই। তো হয়েছে কমপ্লিট সবার এই পর্যন্ত। হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট? কোয়াসি কন্ট্রাক্ট কিন্তু 16 মার্কসেরও জিজ্ঞেস করতে পারে। কোয়াসি কন্ট্রাক্টের বেয়ার অ্যাক্টের যে হেডিংটা রয়েছে চ্যাপ্টারের, ভালো করে দেখে যাবে। রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট বলে দিয়েছি। এবার এর সাথে রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্টের সাথে লিখে রাখো শর্ট নোটসের জন্য, ব্রিচ অফ কন্ট্রাক্ট, অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট। শর্ট নোটস, ব্রিচ অফ কন্ট্রাক্ট, অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট। ওকে, for short notes, doctrine of frustration or act of God, doctrine of frustration or act of God or vis major, এটা সেকশন 56 এর একই আনসার। or discharge by impossibility of performance, or discharge by impossibility of concept সেম, শুধু ফ্রাস্ট্রেশনটা ডক্ট্রিন। আমি বলে দিচ্ছি আবার, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন or act of God or vis major or discharge of contract by impossibility of performance, সেকশন 56, 4 মার্কসের জন্য, শর্ট নোটসের জন্য এগুলো বলছি, ঠিক আছে। এবার যদি তোমার এই পর্যন্ত লেখা হয়ে গেছে, একটা লাইন কাটো এখানে। লাইন কেন কাটতে বললাম? যাদের কন্ট্রাক্টের অবস্থা খুবই খারাপ তারা এই পর্যন্ত খুব ভালো করে পড়ে যাও। ওকে, এবার যারা এখন মেক শিওর এই পর্যন্ত প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়ে গেছো, মানে ম্যাম আমার কনসেপ্ট ক্লিয়ার নেই। কন্ট্রাক্ট ইজ সামথিং যেখানে তোমাকে মুখস্থ করে উত্তর আনসার লিখলে ল পেপারে এক্সামিনার দেখলে বুঝতে পারবে বেয়ার অ্যাক্ট মুখস্থ করে আনসার লিখছে। ভেবো না তুমি বেয়ার অ্যাক্ট কেস ল লিখে খাতা ভরিয়ে দিয়ে আসলাম প্রচুর নাম্বার পেয়ে যাবো, নো। ল পেপারে তোমাকে এক্সামিনারকে বোঝাতে হবে, ইউ হ্যাভ টু মেক এক্সামিনার আন্ডারস্ট্যান্ড যে তুমি লটা বুঝে লিখেছো, ঠিক আছে, নাম্বার 1। এবার লাইন যে কাটতে বললাম কেন, বিকজ এই পর্যন্ত যাদের অবস্থা খুবই খারাপ এগুলো খুব ভালো করে পড়ে যাও, আশা করি এবারের জন্য তুমি পরীক্ষায় বেঁচে যাবে। এবার যারা একটু বেশি মার্কস পেতে চাও, মানে আমি কন্ট্রাক্টে পেয়েছিলাম 94 ফার্স্ট সেমিস্টার। তো আমি চাই আমার স্টুডেন্ট বা তোমরাও আমারই স্টুডেন্ট লাইফে যারা আছো, হয়তো পেড ব্যাচের নও, তো কেউ একজন এই 94টাকে ক্রস করুক, এটা 95-এ যাক। তো আমি বারবার বলছি মুখস্থ করে নয়, you have to explain what you have understood.
যখন তোমার এক্সামিনার দেখবে বাহ এই ছেলে মেয়েটা বুঝে লিখেছে, তুমি এমনিই ভালো মার্কস পাবে, ঠিক আছে? তো এবার এই লাইনটা কাটো, কাটার পরে যার একটু অ্যাসপিরেশন বেশি, যে একটু বেশি বেশি নাম্বার পেতে চায়, সে কি করবে, সে আর এক কিছু টপিক পড়ে যাবে। লেখো ল রিলেটিং টু ল ইফ আই অ্যাভয়েড রেমেডিজ ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, আমি বলে দিচ্ছি থাকো। লস রিলেটিং টু কমিউনিকেশন, রিভোকেশন, অ্যাকসেপ্টেন্স অফ অফার, প্রপোজাল। লস রিলেটিং টু কমিউনিকেশন, রিভোকেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ অফার অ্যান্ড প্রপোজাল, এটা কোন কোন সেকশন লিখবে? 3 আর 4। 3তে বলে দেওয়া আছে ভ্যালিড প্রপোজাল হওয়ার জন্য কমিউনিকেট হওয়া উচিত। যদি প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল, রিভোকেশন অফ প্রপোজাল কমিউনিকেটেড না হয় তাহলে তারা ভ্যালিড নয়, এটা সেকশন 3 বলেছে। হাউ টু কমিউনিকেট, এটা সেকশন 4 বলে দিয়েছে, ঠিক আছে? তো আমাকে তোমরা লিখে জানাও সেকশন 4-এ কমিউনিকেশন অফ প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল, রিভোকেশন অফ প্রপোজাল, এখানে কারো সমস্যা আছে কিনা, কারণ এই সেকশনটা অনেকেরই গন্ডগোল হয়। বলো যদি প্রবলেম থাকে, আমি এক্সপ্লেন করে দেবো লাইভে, কোনো প্রবলেম নেই। তো লিখে রেখেছো লস লিডিং টু কমিউনিকেশন, রিভোকেশন, অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল। প্রিভিটি অফ কন্ট্রাক্ট তো আমি আগেই বলে দিয়েছি। এবার লেখো time is the essence of contract. Time is the essence of contract. Discharge of performance of contract, এটা সেকশন 56-এর 16 মার্কসের মতো করে কোয়েশ্চেন দিতে পারে, বাট যদি আগে পড়া না থাকে আজকে পরীক্ষার আগের দিন এটা পড়তে হবে না, আমি দিয়ে দিলাম কোয়েশ্চেনটা। Discharge of performance of contract by impossibility, by impossibility, আচ্ছা এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, এরপর স্ট্যান্ডিং অফার একটু বড় করে 8 মার্কসের মতো করে বা 16 মার্কসে চলে আসতে পারে, সিও এখন ভীষণ আজে বাজে কোয়েশ্চেন 16 মার্কসে দিয়ে দিচ্ছে। তো স্ট্যান্ডিং অফারটা আর ই কন্ট্রাক্টটা একটু পড়ে যাও, বিশেষ করে স্ট্যান্ডিং অফারটা এখানে স্টার মার্ক করে রাখো, স্ট্যান্ডিং অফারটা স্টার মার্ক করে রাখো, ওকে? রেমেডিস অফ কন্ট্রাক্টের ড্যামেজেসটা একটু বড় করে পড়বে, স্টার মার্ক করে রাখো, রেমেডিস অফ কন্ট্রাক্টের ড্যামেজেসটা স্টার মার্ক করে রাখো, ঠিক আছে? এবার আমি বলি, দুজন আমাকে লিখেছে, অন্তরা লিখেছে যদি আমি ফ্রি কনসেন্ট টপিকটা অ্যাভয়েড করি কোনো প্রবলেম হবে। অন্তরা তুমি যদি ফ্রি কনসেন্ট অ্যাভয়েড করো, মেক শিওর টাইম ইজ এসেন্স অফ কন্ট্রাক্ট অ্যান্ড কোয়াসি কন্ট্রাক্টে পুরো চ্যাপ্টারটা ভালো করে সবাই পড়বে, কারণ এখান থেকে ঈদের বড় কোয়েশ্চেন না হলে ছোটো ছোটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, অ্যান্ড তার সাথে স্ট্যান্ডিং অফারের বড় একটা আনসার প্রিপেয়ার করে যাবে। ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স, জয়েন্ট লায়াবিলিটিস অফ দ্য পার্টিস অফ দ্য কন্ট্রাক্ট, এই পার্টগুলো যেগুলো আমি বললাম না এখন পুরোপুরি অ্যাভয়েড করে গেলাম, এগুলো ভালো করে পড়বে। যদি তুমি কি বাদ দিচ্ছ বলে, ফ্রি কনসেন্টটা বাদ দিচ্ছ। আচ্ছা, আজিজ এসকে জিমি লিখেছে ইফ আই অ্যাভয়েড রেমেডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট টপিক ইজ দের এনি প্রবলেম? ব্রিচ অফ কন্ট্রাক্ট তুমি ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, রেমেডিস অফ কন্ট্রাক্ট ইউ ক্যান অ্যাভয়েড, বাট ফর শর্ট নোটস, অ্যান্টিসিপেটরি ব্রিচ অ্যান্ড অ্যাকচুয়াল ব্রিচ এই পার্টটা পড়ে যাও। জাস্ট ছোটো ছোটো করে শর্ট নোটসের জন্য অ্যান্টিসিপেটরি ব্রিচ, অ্যাকচুয়াল ব্রিচ কেন বলছি বলো তো? কন্ট্রাক্টে না অনেক প্রভিশনস রয়েছে, এবার তুমি হয়তো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোকে অ্যাভয়েড করলে, এতে প্রবলেমটা কি হতে পারে? ধরো তুমি প্রপোজাল পড়ে গেছো, প্রপোজালের সঙ্গে একটা 4 মার্কসের অ্যান্টিসিপেটরি ব্রিচ দিয়ে দিল, তখন প্রবলেমে পড়ে যাবে। এই জন্য তুমি যে ব্রিচ অফ কন্ট্রাক্ট, রেমেডিস অফ ব্রিচ অফ কন্ট্রাক্টটা পুরোটা পড়তে না চাও, ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু অ্যান্টিসিপেটরি ব্রিচ অ্যান্ড অ্যাকচুয়াল ব্রিচটা পড়ে দাও, ওকে? আচ্ছা, আর কেউ কোনো কিছু স্কিপ করতে চায় যেগুলো আমি বললাম তাহলে কমেন্টে লেখো, আদারওয়াইজ সেকশন 4টাকে এক্সপ্লেন করে আমি ক্লাসটা শেষ করব। এবার বলো, যা বললাম এত পর্যন্ত সবাই সবকিছু লিখেছো তো? একটু প্লিজ আমাকে বলো ইয়েস অর নো লিখে। এবার প্রিভিয়াস ইয়ার তোমরা সবাই একবার করে দেখেছো আমি জানি, যদি প্রিভিয়াস ইয়ারের মতো দেখতে কোশ্চেন না আসে ভয় পাওয়ার কিছু নেই, ম্যাম বিশাল ডিফিকাল্ট কোশ্চেন এসছে কান্নাকাটি শুরু করুন, ডোন্ট ডু অল দিস থিংস, মাথা ঠান্ডা রাখবে, কোশ্চেনের টপিক তুলবে, তুলে দেখবে তুমি কোনটা পড়েছো,
এবং সেটা ভালো করে আনসার লিখে আসবে অ্যালং উইথ এক্সপ্লানেশন, এসেনশিয়াল এলিমেন্টস যদি থাকে সেটা লিখবে, ইলাস্ট্রেশন লিখবে, আনসার লিখে আসবে, ইউ উইল গেট ডিসেন্ট মার্কস, ডোন্ট ওয়ারি। ওকে, কোয়েশ্চেন যাই করুক না কেন সিলেবাসের বাইরে বাবা কিচ্ছু কোয়েশ্চেন্স করবে না। ওকে, তাহলে আই হোপ কারোর কোনো প্রবলেম নেই। আর আমি কমিউনিকেশনটা একবার বুঝিয়ে দিচ্ছি। সি, আমি বললাম তোমাদেরকে যে আমি এই পেনটা বিক্রি করতে পারি, বিক্রি করতে চাই, ঠিক আছে? তো আমি মনে মনে রেখে দিয়েছি, মনে মনে বলছি যে আমি এই পেনটা বিক্রি করব। তাহলে কি কেউ কন্ট্রাক্টের আনসার প্যাটার্ন আর কি কি জানতে চাও? আমি তো বলে দিয়েছি অলরেডি। হোয়াট ইজ দ্য কেস ল অফ দ্য কোর্ট মানে? আচ্ছা, আমাকে সেকশন 4টা বলে নি। তো আমি পেনটা যদি বিক্রি করতে চাই, মনে মনে রাখি, হবে কিছু? কিছুই হবে না। তো আমি যাকে বিক্রি করতে চাই তাকে জানাতে হবে যে আমি এই পেনটা বিক্রি করতে চাই। তো এখানে আমি অনেক কাউকে দেখতে পাচ্ছি, লেটস সে কাকে বলি, অভিষিক্তাকেই ধরি। আমি অভিষিক্তাকে বললাম, অভিষিক্তা আমি এই পেনটা বিক্রি করতে চাই। তাহলে আমি যখন অভিষিক্তাকে এক্সপ্লেন করলাম, ওরালি অর বাই রিটেন, আমি এক্সপ্লেন করলাম, অভিষিক্তার নলেজে আসলো যে একটা আমার কাছে প্রপোজাল আছে। তাহলে আমি যাকে প্রপোজাল দিচ্ছি তখন সেই প্রপোজালের নলেজ তার কাছে যদি থাকে, তাহলে সেই প্রপোজালটা কমিউনিকেটেড। সেকশন 4 ফার্স্ট লাইনে দেখবে এটাই লেখা আছে যে when the promiser, when the proposal is in the knowledge of the promisee, then the proposal is communicated। ঠিক আছে? এবার ধরো এটা হচ্ছে পার্সন এ যে প্রপোজাল দিচ্ছে, আর এটা হচ্ছে প্রমিসার, এটা হচ্ছে প্রমিসি যে প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি হচ্ছে এখানে প্রপোজাল দিলাম আর অভিষিক্তার কাছে প্রপোজালটা গেল, অভিষিক্তার নলেজে আছে, দ্যাট মিনস when the promisee is having the knowledge of the proposal, then the communication of the proposal is complete। এবার প্রপোজালটা অভিষিক্তা অ্যাকসেপ্ট করবে কি করবে না, দ্যাট ইজ আ কোয়েশ্চেন, রাইট? এবার বিষয়টা কি হচ্ছে আমি চেষ্টা করছি খুব সিম্পলি এক্সপ্লেন করার। দেখবে তোমাদের বেড়েটা লেখা আছে when the promiser or when the promisee has put into the course of transmission, then the acceptance, communication of acceptance of the proposal is completed for the promiser। এটার মানে কি? মানে হচ্ছে, সি ভালো করে বুঝবে, অভিষিক্তা একটা পোস্ট অফিসে গেল, গিয়ে একটা লেটার লিখলো আমার জন্য। লেটারে কি লেখা আছে যে ইয়েস ম্যাম আই ওয়ান্ট টু পারচেস দিস পেন, এবং লেটার বক্সে লেটারটা ছেড়ে দিয়ে আসলো, পুট ইনটু দ্য কোর্স অফ দ্য ট্রান্সমিশন, and now it is out of his or her power to change the content of the letter। একবার যখন লেটার বক্সে ছেড়ে দিয়ে আসলো, ওখান থেকে হাত ঢুকিয়ে বের করে লেটারের লেখা আর চেঞ্জ করতে পারবে না। তো যখন পুট ইনটু দ্য কোর্স অফ ট্রান্সমিশন হয়ে গেল, তখন আমার জন্য ফর দ্য প্রমিসার কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল ইজ কমপ্লিট। এবার লেটার যখন আমার কাছে আসলো, আমি লেটারটা রিড করলাম, প্রমিসারের কাছে নলেজ আসলো যে হ্যাঁ ঠিক আছে ও বলেছে কিনবে, তখন অভিষিক্তার জন্য, প্রমিসির জন্য কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল ইজ কমপ্লিট। এই অবধি বোঝা গেছে? তাহলে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজালটা একটু গন্ডগোল হয়, এটা মনে রাখবেন সবসময় রিভার্সে কাজ করে। মানে যে প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে সে যখন জানাচ্ছে আমি অ্যাকসেপ্ট করেছি, তখন যে প্রপোজাল দিয়েছে তার জন্য কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল ইজ কমপ্লিট। আর যে প্রপোজাল দিয়েছিল সে যখন রিসিভ করলো, তার নলেজে আসলো যে ইয়েস প্রমিসি অ্যাকসেপ্ট করেছে, তখন প্রপোজাল কমিউনিকেশন অফ দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রপোজাল ইজ কমপ্লিট ফর দ্য প্রমিসি। বলো আমি কি বোঝাতে পারলাম? রিভোকেশনটা তারপরে বলবো। আমি কি বোঝাতে পারলাম মেথডটা মানে কি, কোন ওয়ে কেস লজ অ্যাড করব, আর ইলাস্ট্রেশন আর কন্ট্রাক্টের ডেফিনেশন কোন ওয়েতে? ইয়েস আই উইল বি এক্সপ্লেনিং ইট। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে কি পেরেছো? এটাতেই সমস্যা যে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল কি, রিভোকেশন ইজ ইজি। এবার রিভোকেশন কিভাবে হবে? ধরো আমি প্রমিসার, আমি চাইছি রিভোক করতে আমার প্রপোজালটা, বা অভিষিক্তা প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, প্রমিসি ও চাইছে ওর যে অ্যাকসেপ্টেন্সটা সেটাকে রিভোক করতে। তাহলে ও কি করবে? ও আর একটা লেটার লিখবে। কি লেটার লিখবে? যে ম্যাম আমি বলেছিলাম পেন কিনবো কিন্তু এখন আর কিনতে চাই না। ও যে মোমেন্টে লেটারটা লিখে পুট ইনটু দ্য কোর্স অফ ট্রান্সমিশন, মানে লেটারটা পোস্ট করে দিল, তাহলে সেক্ষেত্রে ওর জন্য রিভোকেশনের কমিউনিকেশন কমপ্লিট। যখন আমার কাছে ওই অ্যাকসেপ্টেন্সের রিভোকেশনের লেটারটা এসে পৌঁছাবে, তখন আমার জন্য রিভোকেশনের কমিউনিকেশন কমপ্লিট।
দ্যাটস ইট। প্রপোজালের কমিউনিকেশন, যাকে প্রপোজাল দিচ্ছি তার নলেজে আসলে কমপ্লিট। রিভোকেশনের কমিউনিকেশন, যে রিভোক করছে, যে ইনিশিয়েটিভ নিচ্ছে, সে যখনই ইনিশিয়েটিভ নিয়ে পুট ইনটু দ্য কোর্স অফ ট্রান্সমিশন হয়ে গেল, মানে লেটারটা ছেড়ে দিল, তাহলে সেক্ষেত্রে তার জন্য রিভোকেশন কমপ্লিট, এবং যার উদ্দেশ্যে লেটার পাঠাচ্ছে সে সেটা পেলে তার নলেজে আসলো, তার জন্য রিভোকেশনে কমিউনিকেশন কমপ্লিট। উল্টোটা হয় যখন আমরা প্রপোজালকে অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, তো যদি ক্লিয়ার না হয় কেউ জানাও, আমি আবার চেষ্টা করব। আচ্ছা, তো আনসারের প্যাটার্নটা কি হওয়া উচিত? যে কোনো কোশ্চেনে একটা শর্ট ইন্ট্রোডাকশন দেবে, যদি সেটা ডেফিনিশন থাকে লিখবে, যদি সেটা এসেনশিয়াল এলিমেন্টস থাকে লিখবে, দেন তার সাথে ইলাস্ট্রেশন লিখবে। এবার ইলাস্ট্রেশন লেখার পর তোমার কেসটা জানা থাকে লিখবে, না জানা থাকে লিখবে না, কনক্লুশন দিয়ে আনসার শেষ করে দেবে। ঠিক আছে, দ্যাট শুড বি ইয়োর প্যাটার্ন অফ আনসার। ইন এভরি আনসার ইউ শুড মেনটেন ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। এবার এর থেকে বেশি ডিটেলে বলতে গেলে আমার আইএলএস এর ব্যাচের স্টুডেন্টরা রাগ করবে, বলবে কি ম্যাম, যদি ওদেরকে 2 মাস আগে থেকে আমি একই কথা বলে যাচ্ছি, কি ম্যাম সব বন্ধুদের বলে দিচ্ছ। ওকে, সো আই হোপ, কন্ট্রাক্টে খুব টেনশন হচ্ছে আমি জানি, কন্ট্রাক্টে যে টপিকগুলো বললাম সেগুলোকে পড়ে যাও। এবার আমি জানি তোমরা পড়েওছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি দেখো, আমি দেখে এসেছিলাম প্রিভিয়াস ইয়ারে একরকম দেখতে কোশ্চেন, সেই টপিকগুলো অন্যরকম ভাবে চলে এসেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, মাথা ঠান্ডা করবে। কোশ্চেনের মধ্যেই লেখা থাকে তোমাকে আনসার কি লিখতে হবে। বারবার একটা কোশ্চেন পড়বে, পড়ে মনে করবে তুমি সেই টপিকটা কি কি পড়েছো, কতটা পড়েছো, সেটাকেই ভালো করে গুছিয়ে লিখে আসবে। ওকে, তাহলেই পরীক্ষা ভালো হবে। সো অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পড়ো, ভালো করে লেখো, ভালো করে পরীক্ষা দাও। সেকেন্ড সেমিস্টারে আইএলএস জয়েন করতে চাইলে প্লিজ ফ্যামিলি লয়ের এক্সাম শেষ করে তারপরে আমার সাথে কানেক্ট করবে, কারণ এক্সাম শেষ হলেই আমি ক্লাস শুরু করব। ঠিক আছে, তো অ্যাডমিশনের জন্য বিশাল লম্বা কিছু প্রসেস নেই যে তোমাকে এক্সাম শেষ না করে তাড়াহুড়ো করে জয়েন করতে হবে। তবে অবভিয়াসলি অফলাইন ব্যাচে লিমিটেড সিট থাকে, অফলাইন ব্যাচের আনলিমিটেড সিট নেই। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। বাকি ফ্যামিলি লয়ের যদি লাগে লাস্ট মিনিট, তো আমাকে জানাবে। আই উইল বি ডিসকাসিং দ্য লাস্ট মিনিটস অন ফ্যামিলি ল অ্যাজ ওয়েল। So that's all for now. Thank you so much for joining me today. We'll see you all on my next live session. Thank you.